শোনা যাচ্ছে এখন? আপনারা তো সেটা বলেছেন যে বুটের ট্রেন চালু হয়ে গেছে, বুটের ট্রেন ট্র্যাকে চলা শুরু করেছে, এরকম একটা বক্তব্য উনি দিয়েছিলেন না, যে নতুন কমিশন নিয়োগ দেওয়ার পরে আমার মনে হচ্ছে ট্রেনের ফার্স্ট স্টেশনটা চিটাগং থেকে যাত্রা করলো আর কি। কারণ চিটাগং থেকেই তো মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তাই না? এখান থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি মাঠ পর্যায়ে শুরু হবে। আজকে আমার কমিশনের পক্ষ থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে এটা আমার প্রথম ফিল্ড ভিজিট। মাঠ পর্যায়ে আমি এখনও যাইনি, এই প্রথম চট্টগ্রাম দিয়ে শুরু করলাম। আপনারা তো জানেন যে আমাদের যে ভোটার তালিকা খসড়া যেটা প্রকাশ হবে, যে জানুয়ারির 2 তারিখে প্রকাশ হবে, তারপর মার্চে আমরা এটা একটা ফাইনাল করব অ্যাজ পার ল। পরে অবশ্য আমরা এটাকে আরও সংশোধন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ডেটা সংগ্রহের যে ব্যবস্থা সেটা থাকবে। অ্যাকচুয়ালি মাঠ পর্যায়ে আমাদের অফিসারদের সাথে মত বিনিময় করার জন্য আমি এসেছি। তাদের বক্তব্য শুনবো, তাদের অভিজ্ঞতা শুনবো, কেন মানুষ অসন্তুষ্ট, কী কারণে অসন্তুষ্ট, কী করলেই এই অসন্তুষ্টি দূর করা যায়, মানুষের কীভাবে মানুষের আস্থা ফিরিয়ে আনা যায়, নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা ফিরিয়ে আনা যায়, এগুলো তাদের মতামত আমি জানতে চাইব। এবং বিশেষ করে অনেক মানুষের অভিযোগ আছে, ভোট নিয়ে তো আছেই, প্লাস এনআইডি নিয়েও অনেক অভিযোগ আছে। এনআইডি পাইতে মানুষের কষ্ট হচ্ছে, কী ধরনের কষ্ট হচ্ছে, আমাদের কাছে অনেক আবেদন আসে অবশ্য, এবং সংশোধনের নিয়ে সংশোধনের জন্য অনেকে আবেদন করে। এটা অনেক সময়ক্ষেপণ হয়, কেন সময়ক্ষেপণ হয় এবং কীভাবে এটাকে অতি এক্সপিরিয়েট করা যায়, এই যে মানুষের দুর্ভোগ লাঘব করা যায়, সে ব্যাপারে তাদের পরামর্শ আমি চাইব এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব। সার্বিক বিষয়ে ইনফ্যাক্ট ইলেকশন এবং ইলেকশন কমিশন সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত, মানুষের দুর্ভোগ সংক্রান্ত সার্বিক বিষয়ে তাদের মতামত আমি শুনতে চাইব আজকে। এটা আমার এই জন্য একটা লম্বা মিটিং হবে। সাংবাদিক ভাইদের আমি এই জন্যই বলবো যে আপনারা ছবি তুলে 2-3 ঘন্টা অপেক্ষা করতে না চাইলে আপনারা চলে যেতে পারেন, নাহলে আমাদের ইচ্ছা ছিল যে মিটিংয়ের পরে হয়তো আপনাদেরকে একটা ব্রিফিং দিব, সেরকম হয়েছিল। কিন্তু তাতে আমাদের তো মিটিং শেষ হতে প্রায় 1টা বাজবে, হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমরা চাই না যে আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেন, আপনারা তো অন্য কাজও আছে, আপনারা ইচ্ছা করলে চলে যেতে পারেন, অথবা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে করতে পারেন, তাইলে আমি জবাব দিয়ে তারপরে আপনাদেরকে বিদায় করে দিয়ে আমরা মিটিং শুরু করবো আর কি। একটা হাতে মাইক দাও না, একটা বিগত সময়ে যারা ছিলেন তাদেরকে নির্বাচনে না আসতে দেওয়া বা এই বিষয়েও কথা আছে। তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। এই দুইটা বিষয়ে স্যার আপনাদের সিদ্ধান্ত একটু জানতে চাই। এটা কি প্রপোর্শনাল ভোটের কথা বললেন? তো এটা তো আমাদের সংবিধানে এখনো সংযোজিত হয় নাই। এখন সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন করা হয়েছে, ওনারা কি সাজেশন দেন আমরা দেখি, এবং যদি ওনাদের সাজেশন যদি অনুমোদিত হয়, সরকার যদি সেইভাবে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করার ব্যবস্থা নেয়, তাইলে আমরা সেইভাবে ইলেকশন করব। আদারওয়াইজ আমাদের তো বিদ্যমান কনস্টিটিউশনের আন্ডারে যেভাবে আছে সেভাবেই করতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন, বিশেষ করে বিগত সরকারি দলের কথাই বোধহয় বুঝাইতে চেয়েছেন আপনি সম্ভবত, বা ওনাদের আরও সহযোগী 2-4টা দল আছে এরকম। এটা নিয়ে তো ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে। আপনাদের আমি একাধিকবার বলেছি বিভিন্ন মিডিয়াতে, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এবং এটাও শোনা যাচ্ছে যে কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। তা আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং
সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তো আর আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা, এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। আমরা এই রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার দিকে চেয়ে আছি। তার মানে এটি দাঁড়াচ্ছে যে সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন করাতে কোনো বাধা নেই। আওয়ামী লীগ তো আমাদের এখানের তো একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। এখন যদি তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তারা যদি সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে যে আমরা নির্বাচন করবো না, তাহলে তো আমরা জোর করে করতে পারবো না। যদি ওনারা সিদ্ধান্ত নেয় এবং যদি দেখা যাচ্ছে যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বারণ, তাহলে আমরা তো উইয়ার আনলাম, আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনারা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি অ্যাজ এ রেজিস্টার্ড পার্টি। এটা আমরা এই কমিশনে এটা আমরা দেই না, এটা অলরেডি রেজিস্টার 72 সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে। এখন ওনাদেরকে তো আমরা তো ওইভাবে আমরা তো আর বাদ দিতে পারবো না। সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। আমরা আমাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। 24 অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তাদের কিন্তু আরেকটা তাগিদ যাবে না তো আমরা বলি নাই, এটা সংবিধান আবার সংশোধন করতে হবে। সংবিধানে তো বলা আছে যে 18 বছর, এবং অ্যাকর্ডিংলি আমাদের বিধিবিধান যা আছে ভোট সংক্রান্ত সব 18 বছর হিসাবেই আছে। আমাদের ভোটার লিস্টেও আমরা সেভাবে করছি। যদি সংবিধান পরিবর্তন হয় 17 বছর করার সিদ্ধান্ত হয়, আমরা সেভাবে কাজ করব। দেখেন, আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারোর নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। আমরা সেভাবেই তো শপথ নিয়েছি। সুতরাং সংবিধানের পরিবর্তন যদি আসে এবং 17 বছর বয়সে ভোটার হওয়ার যোগ্যতার বিধান যদি করে, এবং আমাদের ওই যে আরপিওগুলো কিছু সংশোধন করতে হবে, তখন সংশোধন করে ভোটার রেজিস্ট্রেশন আইন আছে একটা, ভোটার তালিকা আইন, ওইখানে সংশোধনী আনতে হবে। তাহলে পরে আমরা করে দিব যে ইট উইল অল ডিপেন্ড অন দি ডিসিশন অফ দ্য whether the constitution will be amended or not. এটার নির্ভর করে। স্যার, একটা বিষয়ে জানতে চাচ্ছি, আমরা এই যে গত 3টি নির্বাচন আমরা দেখলাম দিনে ভোটের ব্যবস্থা নিয়ে কোনো সুযোগ আছে কিনা? আপনার পরিচয়টা দেন। বাংলা মিশনের পুরুচিত টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আছেন। দেখেন, যে এই যে আপনি যে বিষয়টি বললেন, এটা নিয়ে আমাদের নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত যে কমিশন আছে, ওনার যে প্রধান ফজলুল আলম মজুমদার সাহেব, উনি বেশ কয়েক জায়গায় কথা বলেছেন। আমাদের সাথে যখন ওনাদের মিটিং হয়, উনিও ওখানে ওই কথাটা উঠিয়েছিলেন। দেখি ওনাদের সুপারিশ তো আমরা এখনো পাই নাই, লিখিতভাবে পাই নাই। সেটা তো আমাদের আইনে তো ওইভাবে তো নাই। আমাদের আইনে যেটা স্বাধীন কমিশন হিসাবে আছে, যদি ইন গুড ফেইথ যদি কোনো কেউ যদি যে তারা দায়িত্ব, ইভেন আমাদের যারা প্রতিনিধি আছেন, যে অফিসাররা আছেন, তারাও আমাদের ইলেকশন কমিশনের অংশ। তো আমরা কমিশনার হইলেও, সিইসি হইলেও, ওনারা তো দেয় রিপ্রেজেন্ট ইলেকশন কমিশন। তাদের যে কোনো কাজ ইন গুড ফেথ করলে তাদের বিরুদ্ধে কোনো সিভিল মামলা বা কোনো ফৌজদারি মামলা করা যাবে না, এটা আইনের মধ্যে আছে। এখন ইন গুড ফেথ করছে কি করে না, এটা সিদ্ধান্ত কোর্টের হবে, এটা আমরা তো আর জানি না। আমাদের তরফ থেকে আমরা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছি না, করিও না, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। ইনডেমনিটি তো ওইভাবে তো রাখে নাই, দেখছি আমি কোথাও এগিয়ে আছে। ইন গুড ফেথ করা সব সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু এইটা আছে। কেউ যদি ইন গুড ফেথ, আপনি ইনকাম ট্যাক্সের ল দেখেন, ওখানে ইন গুড ফেথ যদি কোনো ডিসিশন দেয়, তাহলে তো আপনার বিচারক করতে পারবে না। বিচারক যদি বিচার করতে গিয়ে যদি কেউ যদি মনে করে যে এগ্রিভড হয়, তাহলে তো বিচারকের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে। ইন গুড ফেথ কাজটা করছে কিনা, সরল বিশ্বাসে একটা কথা আছে তো, ইন গুড ফেথে সরল বিশ্বাসে, এটা কিন্তু আইনের ভাষা, কিন্তু সব বিধানে থাকে, সব সরকারি কর্মচারীকে এই ডিফেন্সটা দেওয়া আছে। সুতরাং যদি ইন গুড ফেথ ওনারা করে থাকেন, তাহলে সেটা যদি কেউ মামলা করে বা ব্যবস্থার জন্য যদি কোর্টে যদি যায়, সেটা ভিন্ন বিষয়। বাট আমাদের তরফ থেকে আমরা আমাদের আগের কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
কোনো চিন্তাও করছি না, আমরা আমাদের কোনো এরকম কোনো সিদ্ধান্তও নাই। বাট রিফর্মস কমিশন এটা আমাদের কাছে কথা তুলেছিলেন, ওনারা কী সুপারিশ দেন সেটা আমরা দেখি, দেখার পরে তখন আমাদের যা কি প্রতিক্রিয়া হয় আমরা সেটা পরে জানাবো আর কি, এক্সামিন করে ওনারা এখন সুপারিশ পায়নি। জি, আগের কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার কি আছে আপনাদের? আমরা তো আরসি কথাটা বলি নাই তো, রিফর্মস কমিশনই কথাটা তুলছে, ওরাই তুলছিল আমাদের সাথে আলোচনায়। তো ওরা সুপারিশটা এখনো পাই নাই, এমনি এটা মুখে আলাপ করেছে, ওগুলো কথার কথা। যদি সুপারিশ না পাওয়া পর্যন্ত আমরা তো এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনও বোধ করিনি আমরা এখনো। ভাই শুনেন, গত 3টা নির্বাচন হয়েছে, এর আগের 3-4টা নির্বাচন দেখেন, একটু বলেন না, যারা একটু বয়স্ক আছেন নির্বাচন দেখেছেন, 91 দেখেছেন না আপনারা? আপনারা 96 নির্বাচন দেখেন নাই, 2001-এর নির্বাচন দেখেন নাই, 2008-এর নির্বাচন দেখেন নাই। কিন্তু ওই 3টা নির্বাচন কেন হয়েছে এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি, বলতে চাচ্ছি না, তো ব্যাখ্যা করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এখন তো সে পরিস্থিতি নাই, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই। আমরা শুধু এখন বিবেকের চাপে আছি, আর কোনো কিছু না। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। অন্য কোনো বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই, যেটা আগের কমিশনের উপরে, 3টা কমিশনের উপর ছিল। এখন 3টা ইলেকশন ওই জন্যও হয়েছে। কিন্তু আপনারা যখনই 3টা ইলেকশনের কথা বলেন, একটু দয়া করে আগের ইলেকশনগুলোর দিকে যাবেন, তাহলে দেখবেন যে সম্ভব, এই দেশে সবই সম্ভব। এই দেশে একদম রটেন ইলেকশন করাও সম্ভব, এই দেশে একটা ভালো ইলেকশন করাও সম্ভব। এটা তো প্রমাণ আছে, তো এটা আমরা অতীতে করেছি। তো আমরা আমি এখানে যুক্ত করতে চাই, জাতীয় সংসদ নির্বাচন এটা কি আগে হবে? ভোটার তালিকার যে ভোটার রেজিস্ট্রেশন যে আইনটা আছে, ওখানে একদম পরিষ্কার করে বলা আছে প্রত্যেক বছরের জানুয়ারির 1 তারিখে যারা 18 বছর হবে তাদেরকে ইনকর্পোরেট করে 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এবং মার্চের 2 তারিখে এটা ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাবে। এটা আইনের বিধান, সেটা আমরা পালন করার জন্য একদম ব্যবস্থা নিয়ে রাখি। 2 তারিখে আমরা ড্রাফট খসড়া ভোটার তালিকা দেব, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে যাবে। কিন্তু ভোটার তালিকাও শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায়। এখন আমরা দেখেছি যে এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, এখানে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে। যারা আপনাদের আত্মীয়স্বজন যখন মারা যায়, কোনোদিন কি আমাদের অফিসে গিয়ে বলছেন যে আমার চাচা মারা গেছে, একটু ভোটার লিস্ট থেকে নামটা কাটিয়ে দেন? কেউ কি বলছেন কোনো দিন? কেউ তো গিয়ে বলেন, কেউ নিজে ভোটারই হতে চায় না, আবার যায় চাচা মারা গেছে না খালু মারা গেছে এটা নাম কাটা দেওয়ার জন্য তো কেউ বলে না। তাহলে মৃত ভোটারগুলো রয়ে গেছে। কিন্তু আপনারা তো রসিয়ে অনেকে পত্রিকায় নিউজটা করবেন যে কবর থেকে এসে ভোট দিয়ে গেছে। তো কবর থেকে এসে ভোট তো দিয়ে যাবে, মারা গেছে 10 বছর আগে নামটা কাটা যায় নাই, কেউ একদম সুযোগ নিয়েছে, ওটা সিল মেরে দিয়েছে। এই জন্য ওই যে মৃত ভোটার যেটা, ওটা তো আমরা বাদ দিতে চাই। আর বিশেষ করে মহিলারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার হওয়ার জন্য এগিয়ে আসে নেই। আর মানুষ তো ধরুন ভোটের প্রতি, আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতি তো আস্থা হারিয়ে ফেলেছে, এবং অনেকে মনে করে যে আমি ভোটার হয়ে কী হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি, এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। বাড়ি বাড়ি যাওয়াটা আমরা খুব দ্রুত শুরু করার চেষ্টা করতেছি। আমাদের একটা আনুমানিক একটা ধারণা করতেছি, এটা একটু বেশ কম হতে পারে। আমাদের টার্গেট হচ্ছে আমরা মাস 6 মধ্যে বাড়ির এই কাজটা শেষ করব, এটা শেষ করব, করে তারপরে একটা ফাইনাল পজিশন দাঁড়াবে। তবে যারা মারা গেছে তাদেরকে বাদ দিব, যারা 18 বছর বাদ পড়ে গেছিলো তাদেরকে আমরা ইনক্লুড করব, মহিলাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এবং এখানে শুধু আমাদের অফিসাররা নয়, আপনাদেরও একটা বিরাট ভূমিকা থাকবে। মানুষকে যে ভোটার হওয়ার জন্য আমরা তো আবেদন জানিয়েছি, আমরা টেলিফোনে ওই যে ভয়েস মেসেজ দিয়েছি, আপনারা পেয়েছেন বোধহয়, আমি একটা ভয়েস মেসেজ দিয়েছি
এই যে টেলিভিশনে স্ক্রলে দেখতেছেন আপনারা দিয়েছে, এবং আপনারা দয়া করে এটা মানুষকে বুঝাবেন যে আপনারা এসে ভোটার হন। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা, যাতে আমরা ওই 91-র মতো ইলেকশন করতে পারি, 96-র মতো করে 2001-এর মতো যাতে ইলেকশন করতে পারি, সেই চেষ্টায় আমাদের করবো। কিন্তু সবাই তো সহযোগিতা লাগবে এখানে। আপনাদের মিডিয়ার সহযোগিতা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সহযোগিতা লাগবে, এবং আশা করি সবাই এখন একটা জিনিস শুনেন, এটা তো গত 15-16 বছর রাজনৈতিক দলগুলো যে এত জেল কাটছে, জান দিচ্ছে, এগুলো কেন দিচ্ছে? এটা ভোটের অধিকারের কথা বলছে না। বিসমিল্লাহ করে মিটিং শুরু করতে বলে যে আমরা ভোটের অধিকার চাই, আমরা ভোট দিতে চাই, এটা ফ্রি ফেয়ার ইলেকশন, এই কথাটাই বলতে আসছে। তো ধর আমরা সেই কাজটা করে দিব। সুতরাং রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তাদের দিস ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন। তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করে দিতে চাই। আর বিশেষ করে এক ধরনের ভোটের ব্যাপারে, ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যাপারে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে। এক ধরনের জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে কেউ বিরোধিতা করছে, শুনছেন যে আমরা ভোটের অধিকার চাই না, এরকম কেউ কি বলছে? মানে আমার আগের মতো রাতে ভোট হবে বা এই ধরনের কোনো কেউ চায়? এখন কেউ তো চায় না, সবাই তো ফ্রি ফেয়ার ইলেকশন চায়। দিস ইজ এ গ্রেট অ্যাডভান্টেজ। এটাকে ক্যাপিটালাইজ করতে হবে আমাদের, এটাকে ক্যাপিটালাইজ করে তারপর আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমি আশা করি ইনশাল্লাহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, এবং আবার আমরা সেই 91, 96 বা 2001-এর মতো একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। এখন তো এগুলো তো এখনও এক্সপার্টিস যারা আছে তাদের ভোটার ব্যাপারে আমরা তো চেষ্টা করতেছি। তাদের আমি তো এরকম স্পেসিফিক যদি কোনো এলিগেশন যদি পাই, আমি তো এরকম আমার তো জানা নাই। যেগুলোতে কমপ্লেন পেয়েছি যে সমস্ত বিষয়ে, এগুলো আমরা খুব দ্রুত একদম টাফ ব্যবস্থা নিচ্ছি। এই তো সেদিন তো আনোয়ারানা কোথায় জানি একটা রোহিঙ্গা ভোটার করতে এসেছিলো, জেলে দিয়ে দিছি, অ্যারেস্ট করে জেলে হতে পারে নাই, অ্যাটেম্প নিয়েছিল। একজনকে বাঙালি একজনকে পিতা বানাইয়া যে 3-4 জন আসছে ওদেরকে সব ধরে নিয়ে একদম জেলে ভরে দিছে। এটা করেছে। আমার মনে হয় আপনারা এখন গেলে আমরা মিটিংটা শুরু করতে পারি। ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা